ডক্টর ইউনূস সে একাত্তরের পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোটকালের একটা ছবি বের করে দেখলাম যে সে জিন্না টুপি মাথায় দিয়ে ঘুরছে। এটা সেই শেয়ার করেছিলেন। হ্যাঁ, আমি শেয়ার করেছি। আমি আমার একটা বিষয়ে আলাপের খাতিরে, মানে আমরা তো অনেকটা এখানে আলাপ করি, আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে তাহলে সেটা নিয়ে গবেষণা করা হয়। ইউনূস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে। ইউনূস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন। সেই পার্টি আর্মির কি জানি সাজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই। ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলে নির্বাচিত ভাবেই আমি আসবো, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো, যে ব্রিজের নাম। হ্যাঁ, সো এইসবগুলো কিন্তু সিগনাল। তারেক রহমান বাংলাদেশে ফেরার কোনো উপায় নেই। কেন নেই সেটা কিন্তু আমরা জানি, কিন্তু ওরা বলে না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিতে হয় তাহলে তো তাকে অ্যাক্টিভলি, মানে এর চেয়ে বড় সুযোগ তো আর নাই তার। নির্বাচন, বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক, এটা নির্বাচন নয়। নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে 15টি বা 14টি দল রয়েছে তাদের সকলকে একসাথে নিয়ে, বিএনপি জামাত বলেন, সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে। কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু যুদ্ধে আছি, পৃথিবীর সময় দুই ভাগে বিভক্ত। পৃথিবীর সকল সময়ের সময় দুই ভাগে বিভক্ত। একটি হলো পিস টাইম, একটি হলো ওয়ার টাইম। একটি হলো শান্তিকাল, আরেকটি হলো যুদ্ধকাল। এই দুইটাই হলো পৃথিবীর সময় বিভক্ত। অতএব শান্তিকালে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় শত্রুর সাথে, কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনি আপনার সৈনিক, সে পরীক্ষিত এবং লয়াল সৈনিক বা জেনারেল যদি আপনার থাকে, তার সাথে থাকবেন, আপনার অপরীক্ষিতদের সাথে আপনি থাকতে পারবেন না। অতএব বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আবারও প্রমাণিত হলো, আমি আপনার এই রেকর্ডটা ভবিষ্যতেও আমি নিজে আনতে চাই, কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে করে বলা হয় না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশের আবারও প্রমাণিত হলো 71 সনে যেরকম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অস্ত্র, লোকবল, টাকা পয়সা দিয়ে বিরোধিতা করেছিল জামাত, সেই একই জামাত আজকে আবার ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতায় বসে তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতি স্তম্ভ, ইতিহাস, এমনকি আমরা যে এখন বিজয়ের মাস, এটার কোনো চিহ্ন বাংলাদেশে, এটার কোনো আমেজ, এটার কোনো এ সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে। তার অর্থ হলো আবার প্রমাণিত তারা বাংলাদেশ বিরোধী একটি রাজনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দল। অতএব এই রাজনৈতিক দলকে ভবিষ্যতে যে কোনো সময়ই যে কোনো সরকার, যেটা বাংলাদেশের সরকার, আসার সাথে সাথে নিষিদ্ধ নয়, এটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করে তার সকল স্তরের সমস্ত কার্যক্রম এমন ভাবে উপরাতে হবে যাতে এটা ভবিষ্যতে আর না গজাতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র শক্তি, তারা যদি আপনি কি আপনার কথা আমি যদি শব্দগুলো মনে করতে না পারি তাহলে আপনি আমাকে সহযোগিতা করবেন, যে বর্তমান বাংলাদেশের আর্মির যে মানে সেনাপ্রধান ওয়াকার, তিনি হয় 3রা অগাস্ট না হয় 2রা অগাস্ট যখন একটা মিটিং হয়ে তো উনি করলেন, দরবার করলেন, সেখানে উনি প্রথম সেন্টেন্সই বললেন, আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, সামথিং লাইক দ্যাট। আমরা কিন্তু এটাকে তখন অনেকেই এটা নিয়ে আলাপ করেনি, কিন্তু দেখুন তিনি ইতিমধ্যে 100% শিওর যে প্রেম আমার উপর পড়েছে। আই হ্যাভ এ ডিউটি, দিস আই ট্রান্সলেট লাইক দ্যাট, আই হ্যাভ এ ডিউটি। তার অর্থ হলো সে জামাতকে এনে এখানে 71-এর পরাজয়ের প্রতিশোধ নিবেই, এবং তার ফলশ্রুতিতে
বাংলাদেশ আর্মিকে যখন তারা নিয়ে নিতে পারলো, যেটাকে বললো ঠিকাদারি দিতে পারলো, তখনই আওয়ামী লীগ সরকারের ঘন্টা শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। এবং এখন যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলাপ করছি, আপনি দেখুন, যেহেতু ডক্টর ইউনূস নিজেই বললেন যে এটা আকাশ থেকে উড়ে আসেনি, হঠাৎ করে আসেনি, অতএব ডক্টর ইউনূস যখন আমার মনে হয় 6 অথবা 7ই অগস্ট ভারতের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে শপথের পূর্বে উনি বললেন যে 7 সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল, বার্মা, এসবগুলোতে অশান্তি বিরাজ করবে, অশান্ত থাকবে যদি ভারত বাংলাদেশ বিষয়ে নাক গলায়। সো এইটা তো তাদের হঠাৎ করে আসেনি আকাশ থেকে, পূর্ব পরিকল্পিত। এখন আজকের সর্বশেষ সংবাদ যদি আপনি দেখেন, এটা আমি করেন অ্যানালাইসিস, মানে সেটা অ্যানালাইসিস করবেন তো বটেই, করবো তো বটেই, কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে। আজকের সর্বশেষ সংবাদটা বলে, সর্বশেষ সংবাদ হলো পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার, ইন্দো প্যাসিফিক জোনে। যদিও ইন্দো প্যাসিফিক জোনে পাকিস্তান পড়ে না, বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারতে আছেন, এবং আমরা বিশ্বাস করি আর না করি, পৃথিবীতে গণতে হলে ভারতকে গণতে হয়। রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে, তখন 71-এর যে আমাদের স্বাধীনতা, তখন এত দ্রুত হওয়ার এই যে কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে। অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত পোষ্য, কি বলবো, পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতেরকে উস্কানোর জন্যে, তো ভারতের পলিটিশিয়ানরা, আমার কথায় যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি, দ্যাটস নট কারেক্ট স্টেটটা হলো, ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে। ভারত আমাদের একমাত্র নেইবার, যেই নেইবার যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে, পানি, খাবার, স্বাস্থ্য, চিকিৎসা, এভরিথিং। আমরা কোনো ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে কিছু আনতে পারবো না, আমরা এটাকে বাইরে দিতে পারবো না। যেমন ডক্টর ইউনূস, আমি ওদেরকে আসলে মাঝে মধ্যে মনে করি যে কারণ এরা বয়স হয়েছে কিন্তু এরা পরিপক্ক হয়নি, কারণ ভারতকে বাদ দিয়ে ভুটানে উনি মাল পাঠিয়ে দিলেন, সেই মাল এখন ভারত দিচ্ছেন। মানে এটা তো একটা পরিপক্কতার বিষয় রয়েছে যে এরকম কি যে না দেখো ভারত নানা কায়দায় আর কি ভারত তো যেতে দিতেছে না, এরকম কিছু শিশু তো, যেটা আপনি বলেন অপরিপক্ক কাজ কারবার, বা আবারও বাংলাদেশের মানুষকে দেখানো যে ভারত এই কোঅপারেট করছে না বা কিছু। আমি এই লাইনে এটা মনে করছি না, আমি মনে করছি তারা মনে করলো যে এটা সেই দেখাবে, পাঠিয়ে দেয়। কারণ এগ্রিমেন্ট তো শেখ হাসিনা সরকার করে গেছে যে ভারতের উপর দিয়ে আমরা মালামাল ভুটানে পাঠাতে পারবো, কিন্তু যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি করলো এই সরকার, বা এই 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 অসাংবিধানিক সরকার, আমি এই সরকার বলি না, এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই অসাংবিধানিক সরকার, তারা মনে করলো যে এগ্রিমেন্ট তো আছেই, কিন্তু ভারত 7 মাস আগেই বাতিল করে দিয়েছে যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তোমরা কোনো কিছু কোথাও পাঠাতে পারবে না। কলকাতা বন্দর বাংলাদেশকে ব্যবহার করতে দিত। আমি এখন এই প্রথম আলাপটা এভাবে শেষ করব, আপনার প্রশ্নের উত্তর দিয়ে একটা সাথে একটা যুক্ত করব। ভারতের প্রধান শত্রু মনে করেই তারা ভারতকে উস্কাতে চায় এবং ভারতকে এগ্রেসরে আনতে চায়, যেটা ভারত 71 সনেও দেখিয়েছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এগ্রেসর হবে না। এবং তারা খুব ভালো করে, কারণ আমি বলবো যে পাকিস্তান চলে বুট দিয়ে, আর্মি দিয়ে, উইথ ডিপ রেসপেক্ট টু অল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। আর্মিরা সিভিলিয়ান নন, ওনারা গবেষণার সাথে যুক্ত নন, ওনারা প্রোটেকশনের সাথে যুক্ত। ওনাদের লক্ষ্য হলো শুধু সম্মুখ, পশ্চাতে নেই, আর হাফ এ লিগ অনওয়ার্ড, এটা তাদের ট্রেনিং। কিন্তু আমরা যারা গবেষণা করব, পলিটিক্যাল অ্যানালাইসিস করব, ডিপ্লোমেসি অ্যানালাইসিস করব, তাহলে বুঝবো যে আন্তর্জাতিক আইনে কি অ্যাগ্রেসর কাকে বলে। আর্মিকে যদি পলিটিক্যাল পাওয়ার অর্ডার দেয় যে যেটা বললাম লীগ সামনে যাও, তাহলে তাদের আর চিন্তার কোনো উপায় থাকে না, উই হ্যাভ টু গো ক্রস দ্য বর্ডার, অ্যাটাক দেম। কিন্তু সেই অ্যাটাকের যে অর্ডারটা আসবে পলিটিশিয়ানদের কাছ থেকে, তারা তো পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে যে আমি কি অ্যাগ্রেসরে হয়ে যাব কিনা। অতএব বাংলাদেশেও এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসকে মানুষ এক সময় বিশ্বব্যাপী, বাংলাদেশেও প্রচন্ড, এবং আওয়ামী লীগের ভিতরে আমি মনে করব অনেক মানুষই শেখ হাসিনাকে অ্যাডভাইস করতেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার খুব কাছাকাছি মানুষরা অ্যাডভাইস করতেন যে আপা ছেড়ে দেন না ওকে, এরকম একটা ভাব ছিল যে। কিন্তু শেখ হাসিনাই যে সত্য ছিলেন
যে উনি চিনতে পেরেছিলেন যে এটা নট অনলি বকধার্মিক, এই অর্ধ শিক্ষিত, সে জানে না, সে পলিটিক্স জানে না, ডিপ্লোমেসি জানে না, তা বাংলাদেশে কিছু জানে না, সে ওই ধরনের পাকিস্তানের পক্ষে কাজ করতে গিয়ে ভারতকে উস্কাচ্ছে। এটা হলো রেজাল্ট, ভারতকে উস্কাচ্ছে, যত কথা বলছেন সংক্ষিপ্ত হলো, ভারতকে উস্কাচ্ছে ভারত যাতে কোনো একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এবং সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে পাকিস্তান এবং চায়না মিলে ভারতের ক্ষতি করতে পারবে। ভারতের ক্ষতি করাটা এই অঞ্চলের যে ক্ষমতার লড়াই চায়নার সাথে এবং আমেরিকান ইনফ্লুয়েন্স সহ সেই সবগুলোতে খুব এফেক্ট করবে। সেই খেলা তারা মনে করছেন খুব এক্সপার্টলি করছেন, কিন্তু জয়শঙ্করের কথা আপনি জানেন, বলতাম আপনাকে, হ্যাঁ, তারা কত ধীর স্থির উত্তর দিচ্ছে, তারা কোনো আক্রমণাত্মক মিলিটেন্ট কোনো ওয়ার্ড ব্যবহার করছে না। আর যে সকল অপাংতেয়, আমি বলবো অপাংতেয়, আব্দুল হক বলছেন, কর্নেল আব্দুল হক, যেমন গোলাম আজমের পুত্র, তারা রাওয়াতে বসে যে বলছে যে সেভেন সিস্টার ভাগ, কথাটা এইভাবে বলি, সেভেন সিস্টার আপনারা স্বপ্ন দেখেন ভাগ হয়ে গেছে, তারপর আমাদের কি হবে, আমাদের কিসের শান্তি হবে? সেভেন সিস্টার ভাগ হয়ে তো তারা সুপার পাওয়ার হয়ে যাবে না। সেভেন সিস্টার থেকে ইন্ডিয়া কি আসলে রেভিনিউ পায়, না সেখানে উল্টা ইনভেস্ট করতে হয়? উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো আমার যদি খরচ বন্ধ হয়ে যেত তো আমি আরো ধনী হইতো, আমার আরো সম্পদ বাড়বে, অনেক কিছু ফ্যাক্টর আছে। আর দ্বিতীয়ত এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশ প্যাক্ট হওয়াতে বর্তমান বিশ্বে বাংলাদেশের সাধারণ মানুষের খুব দুঃসময় যাচ্ছে। যেমন পাকিস্তানি ছাত্রদেরকে ব্রিটেনে, এমনকি আমাদেরও দিয়েছে, হ্যাঁ, এটা হলো কানেক্টিভিটির জন্য। এবং আমি আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট, আমি বলি রেগানের পর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি আশা করি তিনি আমার কথাগুলো শুনবেন এবং বাংলাদেশের উপর যাতে, কারণ 19টি দেশকে ইতিমধ্যে উনি নিষিদ্ধ করেছেন, ভিসা, ইমিগ্রেশন, সমস্ত কিছু, তারপর আরো এটা এক্সটেন্ড করার খুব সম্ভাবনা রয়েছে, 32টা দেশ হবে। আমরা সকলেই আমরা যাতে এটা পৌঁছাই হোয়াইট হাউসে, যে বাংলাদেশ ডক্টর ইউনূসের বাংলাদেশ নয়, বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ আইন মানা মানুষ, এবং বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা ইউনাইটেড স্টেটসে আসছেন তারা সকলেই আইন মেনে, নট অনলি যে তারা ছোট ছোট জব করছেন, তারা ডাক্তার, বিজ্ঞানী, আইনজীবী, নাসা সহ ইউ নেম ইট এভরিওয়্যার, এবং হোয়াইট হাউসে আমাদের ইয়াং স্টুডেন্টরা কাজ করছে। সো এটা যাতে আমাদের উপর এই দুর্যোগটা ডক্টর ইউনূস না নিয়ে আসেন। একটা প্রশ্ন আমার আছে, আপনি যেটা বললেন অবশ্যই আমরাই চাই যে, কারণ বাংলাদেশি প্রচুর বাংলাদেশি আমেরিকাতে আছে এবং বছরের পর ইয়ার আফটার ইয়ার তারা বিভিন্ন শ্রেণী পেশায় আছে। আমারই ক্লোজ ফ্রেন্ডরা আছে বিভিন্ন ইউনিভার্সিটি টিচার, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা তো সবাই ইউনিভার্সিটি টিচার, নাসাতে কাজ করছে পর্যন্ত, সবই ঠিক আছে। কিন্তু আপনি যদি, এটা তো গেল আমার দেশ বলে আমি বলছি, কিন্তু এই যুক্তরাষ্ট্র থেকেই কিন্তু এই যে ইউটিউবে ভয়ঙ্কর ভাবে বিদ্বেষমূলক কথাবার্তা, সন্ত্রাসী কথাবার্তা, এবং এটা আজকে থেকে না, এইগুলো যখন নাকি একটা থ্রেশহোল্ডের মধ্যে, একটা স্কুল মানে একটা ইয়ার মধ্যে আসবে, এটাকে কি বলবে, সার্ভিলেন্সের মধ্যে আসবে, তখন কিন্তু এইটা কি আপনারা মনে করেন যে, কারণ এড়ানোর তো সুযোগ থাকবে না। এই যে ভিসা সুবিধাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্টের মান কমে যাচ্ছে, আমাদের রাষ্ট্রর মান নেমে যাচ্ছে, এটার তো একটা কারণ আছে দস্তগীর ভাই। এখন আমরা চাইবো যে আমাদের দেশের যুক্তরাষ্ট্রে যারা আছে তারা যেন ভালো থাকে, তাদেরকে যেন বের করে দেওয়া না হয়, বা যাদের কাগজপাতি নাই, বা ভিসা যেন খোলা থাকে। কিন্তু আমার কর্মকাণ্ডও তো একটা ব্যাপার, তাই না? আমি যদি অসামাজিক কর্মকাণ্ড, যেটা নিরাপত্তার জন্য হুমকি, বাংলাদেশ তো না, এটা তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, ওরা এটা শুনবে কেন? যে যদি দেখা যায় না এই স্পেসিফিক কান্ট্রির মানুষগুলো এই কর্মকাণ্ড দিনের পর দিন করছে, উস্কাচ্ছে, সন্ত্রাসী কথাবার্তা বলছে, তো এগুলা বললে এখন তারা এটাকে, মানে ওরা তো ওদের মতো দেখবে না। আমি আমেরিকার কথা বলছি, আপনার দেশের কথা বলছি যেখানে আছেন। আমি এখানে আপনাকে কি ধরনের উত্তর দিব সেটা আমি আসলে বুঝতে পারছি না। আমি শুধু এটা বলছি যে যাদের কথা মেনশন করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্য দেশের মানুষকে উস্কিয়ে দেয়া, 32 নম্বর সম্পদ ভাঙচুর, মানুষ হত্যা, এসবগুলো উস্কানো দেওয়া হচ্ছে।
আমি যেটা বলতে চাচ্ছি যে এই নিকৃষ্ট কয়েকজন মানুষের জন্য যাতে বাংলাদেশটা সাফার না করে, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি আশা করি এবং বিশ্বাস করি যে তারা ইতিমধ্যে আইসের নেটওয়ার্কে চলে আসছে, কারণ তারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে বহুবার গ্রেফতারের রেকর্ড রয়েছে। সো ওয়ান ডে আপনি দেখবেন যে হয়তো বা কোনো বড় ধরনের এদের জন্য বড় ধরনের কিন্তু এটা খুব চুনিপুটি বিষয়টা আর কি। কিন্তু তারা যদি এখন আবার বাংলাদেশে ফিরে যায়, তাহলে এই ডক্টর ইউনূস তাদেরকে দিয়ে আরো খারাপ কাজ করাবে দেশে বসে, কারণ এসব কিছুই না। কিন্তু আমি মৌলিক যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যাতে আমাদের উপর, বাংলাদেশের উপর এই জিনিসটা নেমে না আসে, না বিপর্যয়টা না। দস্তগীর ভাই, একটা বিষয় জানতে চাই, আপনি যেটা জয়শঙ্করের কথা বলছিলেন, আমি আসলে উনি একটা শোতে একজন অ্যাঙ্কর যখন জিজ্ঞেস করছিলেন তখন উনি বলেছিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বানিয়ে যাওয়া, তার রিজন হচ্ছে আপনি শুনে থাকবেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিক, উনি কিন্তু বলেছেন যে প্রথমে কামালকে দিয়ে শুরু করবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে শেখ হাসিনাকে নিবে, তারপরে তৌহিদ হোসেনও বলছে, মানে তারা শেখ হাসিনাকে নিয়ে যাচ্ছে। এখন তো জয়শঙ্কর ক্লিয়ারলি বলে দিলেন যে শেখ হাসিনা যাবেন কি না সেটা, শেখ হাসিনা একটা বিশেষ সার্কামস্টেন্সে আসছেন, একটা কারণে উনি এসছেন, এখন উনি এখান থেকে যাবেন কিনা এটা সম্পূর্ণই শেখ হাসিনার উপর নির্ভর করে সিদ্ধান্ত। এই কথাটা বলার পরে আমি দেখতে পাচ্ছি যেটা আপনি বলেন, খুবই সফিস্টিকেটেড ওয়েতে, খুবই শালীনতার মধ্যে, কটু শব্দ ব্যবহার না করে ঘনতার সাথে ভারত কাজ করে যাচ্ছে বা উত্তর দিয়ে যাচ্ছে। তো এটা তো একটা ফাইনাল উত্তরই ধরে নেওয়া যায়। এরপরে এইটাকে আপনি কেমনে বিশ্লেষণ করবেন? এখন কি মনে হয়, এখন কি বলবে তারা ইউনূস? আমি এখানে কোনো নতুনত্ব দেখছি না। আজকের আলোচনার প্রথমে আমি বললাম যে বাংলাদেশে যারা এই মুহূর্তে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশ তথাকথিত শাসন করছেন, আসলে ওনারা আবারও একই কথা বারবার বলতে হচ্ছে যে তারা পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি সম্বন্ধে তাদের আইডিয়াই নেই। অতএব ওনারা যেই সারফেস এর কথাগুলো বলেন যে ভারতের সেভেন সিস্টার অমুক তমুক, বা ভারত থেকে একে নিয়ে আসা হবে, তমুককে নিয়ে আসা হবে, আমি এটার আইনি একটা ফাউন্ডেশন দিই। পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্র তার বাহিনী দিয়ে আইনকে প্রয়োগ করতে পারে, যার জন্য বাংলায় একটা শব্দ আছে আইন প্রয়োগকারী সংস্থা। কিন্তু ইন্টারস্টেট, ইন্টারন্যাশনাল কোন আইনকে প্রয়োগের কোন বাহিনী নেই। সেটা হলো একটা চুক্তি। এই চুক্তিটা হয় আমার সাথে, আমি একটা রাষ্ট্র, শায়লা আহমেদ লোপা একটা রাষ্ট্র, আমি আপনার সাথে চুক্তি করলাম আজকে 10টায় আপনার সাথে টক শোতে আসবো। ইফ আই ডোন্ট কাম, দেয়ার ইজ নো এনফোর্সমেন্ট। চুক্তিটা মানলাম না, তাতে কি আসে যায়? এটি চুক্তি মানতেই হবে। হ্যাঁ, আন্তর্জাতিক চুক্তি যারা রেটিফিকেশন করে, নিজেদের পার্লামেন্টের মাধ্যমে রেটিফিকেশন করে, তখন সেটা ওই দেশের আইন হয়। তখন ওই আইনটা তারা প্রয়োগ করতেও পারে, আবার করতে বাধ্য নয় তারা। আইন আমেরিকার সাথে বাংলাদেশের এই ধরনের চুক্তি নেই, কিন্তু তারপরেও জানেন শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর একজন হত্যাকারীকে এখান থেকে ডিপোর্ট করানো হয়েছে বাংলাদেশে। সো এটা কিন্তু কোনো আইন, এমন কোন আন্তর্জাতিক আইন আমেরিকার সাথে নয়। অতএব তারা যে কথাগুলো সাধারণ, আমি বলবো যে দুঃখজনক অবস্থাটা হলো যে বাংলাদেশের প্রায়, আমি বলবো প্রায়, আমি সংখ্যাটা ইগনোরই করলাম, বললাম না, অনেক মানুষ যারা আমি সহ বাংলাদেশের অনেক মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ মানুষের সংখ্যা এত বেশি যে তাদেরকে সাথে নিয়ে এই বর্তমান ইউনূসের ডাকাত বাহিনী তাদেরকে ভারত মানে হিন্দুত্ববাদ এবং হিন্দুদের বিরোধিতা, হিন্দুর বিরোধিতা করলে পরপার পাওয়া যাবে, বেহেশত পাওয়া যাবে, এই ধারণার উপর ভিত্তি করে তারা ভারতকে এই দেখাচ্ছে, আঙ্গুল দেখাচ্ছে, অমুক দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবে, কামালকে নিয়ে আসবে, অমুককে নিয়ে আসবে। যেটা করবে, বাংলার প্রবাদে রয়েছে, যত গর্জে তত বর্ষে না, খালি কলস বাজে বেশি। সো ওনারা যেটা করবে এটা তো বলার প্রয়োজন নেই, এটা করে দেখাই দেখ। শেখ হাসিনা তো বলে নাই ভারত থেকে একজনকে নিয়ে সে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন, এটা তো বলেন নাই।
এবং আজও জানি না তাকে কে তাকে কি নিয়ে এসেছিলেন কিনা, না সে নিজেই ঢাকায় ঘুরতে এসেছিলেন। তাহলে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি। আপনি জানেন যে খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ, তিনি কয়েকদিন যাবত উনি জীবিত না মৃত সেটা নিয়ে একটা স্পেকুলেশন চলছে, কথাবার্তা চলছে। তারপরে ওনার ছেলের বউ বাংলাদেশে গেছে, ওনাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রেডি, কাতার থেকে পাঠানো হবে। এখন শোনা যাচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স জটিলতা, আবার তারেক রহমান আসবে আসবে এরকম একটা ভাব ছিল, এখন আবার আসবে না। এর মাঝখানে একটা কথা যেটা ভীষণভাবে আসছে যে তারেক রহমান আসন্ন নির্বাচনে তারেক রহমান আবার 3টা সিটে মনোনয়ন পত্রও নিয়েছেন, উনি ইলেকশনও করবেন, তার স্টেটাস সবকিছু মিলিয়ে এই যে খালেদা জিয়ার এখন বলতেছে যে খালেদা জিয়ার ছেলের বউ গেছিলেন যে ওনাকে নিয়ে লন্ডন যাবেন, কিন্তু শোনা যাচ্ছে যে ভেতরে তাদের রাজনৈতিক দলের ভেতরে নেতাকর্মী অনেকে চাচ্ছেন না খালেদা জিয়া দেশের বাইরে যাক, এরকম কিছু, বা ইউনূস সরকার যেতে দিতে চাচ্ছে না। সবই কিন্তু শোনা কথা, মানে যেহেতু ওনারা সব ক্লিয়ার করছেন না কিছু, সেহেতু শোনা কথা। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কিভাবে? প্রথমতই বলি, সকল কথাই শোনা কথা। আমার আর আপনার কাজই হলো শোনা কথাকে বিশ্লেষণ করা এবং সেখান থেকে মানুষকে রিয়েল তথ্যটা যাতে পৌঁছে দিতে পারি। একটু আগেই বলছিলাম আমরা জয়শঙ্করের কথা। জয়শঙ্কর একটি দুর্দান্ত কথা বলেছেন গত 4-5-6 ঘন্টা আগে, মানে ইন্ডিয়ান টাইমে। উনি বলেছেন, আমরা শুনছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠী অভিযোগ করছেন আগের নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এটা বলেছেন জয়শঙ্কর। এখন কোথায় বলেছেন এটা? উনি মানে আসছে নিউজে থেকে, কিন্তু উনি ভারতে অবশ্যই উনি ওনার মন্ত্রণালয়ের বা কোথাও বলেছেন। এখন বিষয়টা হলো যে বাংলাদেশে আমরা সব আন্দোলন করলাম সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, কিন্তু ওই দিকে আলাপ নেই। এখন বাংলাদেশের মৌলিক আলাপ কোথায় নিয়ে গেল? এক ব্যক্তির কাছে 18 কোটি মানুষকে জিম্মি করে ফেললেন। সেই ব্যক্তিটাকে খালেদা জিয়া। খালেদা জিয়া অসুস্থ বা সুস্থ সেটা আজকের আলোচনার বিষয় না, কিন্তু আমাকে বলতে হচ্ছে বয়সের কারণেই উনি অসুস্থ। বয়স একটা বড় ফ্যাক্টর। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন তো সেটা ডাক্তার বলে দিলেন যে ওইটা তো বার্ধক্যজনিত রোগ, এবং উনি বার্ধক্যজনিত রোগে। এখন এই ব্যক্তিটাকে বিশেষ বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন। এসবগুলো হাস্যকর একটি বিষয়। একটা হসপিটালকে এমন তৈরি করা হলো, হসপিটালে অন্য কোনো মানুষ কি সেখানে চিকিৎসা নিতে পারছে? স্বাভাবিক না। এই যে অবস্থাটা তৈরি করা হলো এবং বানানো হলো, সম্পূর্ণ হাস্যকর একটা বিষয়। উনি এই মুহূর্তে এটা তো কোনো প্রয়োজনীয়তা নেই। আর 18 কোটি মানুষের কে জিম্মি করে একটা ব্যক্তি কেন্দ্রিক অবস্থা আপনারা তৈরি করলেন, এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। যেহেতু 21শে অগাস্টের পর দিন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কে হত্যা করবে, উনি তো গ্রেনেড বেনিটি ব্যাগে করে নিয়ে গেলেন এবং ফুটালেন। অতএব ওনার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, সত্যি কোনো সহানুভূতি নেই। কারণ বার্ধক্যজনিত বিষয়ে ওনার আমি সকলেই একদিন মারা যাব, থাকবো না। এটার জন্য পৃথিবী বসে থাকবে কেন? পৃথিবীর মৌলিক কাজ এটা নয়, এবং বাংলাদেশের জনগণের মৌলিক কাজ এটা নয়। ওনার চিকিৎসার সুব্যবস্থা যদি কেউ করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওনাকে, যেহেতু উনি এতগুলো মানুষকে গ্রেনেড হামলায়, ওনার ছেলে যে তারেক রহমান যেটার মাস্টার মাইন্ড, সেখানে উনি সেই বিষয়টাকে উড়িয়ে দিলেন বা হাস্যকর করলেন, বা এটা নিয়ে এমন মন্তব্য করলেন যে শেখ হাসিনা বেনিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেলেন। হোয়াট এ ক্রাইম! এইটা এখন যে কথাটাতে আপনি বলছেন শোনা যাচ্ছে না, বাস্তবতা হলো তারেক রহমান বাংলাদেশে ফেরার কোনো উপায় নেই। কেন নেই সেটা কিন্তু আমরা জানি, কিন্তু ওরা বলে না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিতে হয়, তাহলে তো তাকে অ্যাক্টিভলি, মানে এর চেয়ে বড় সুযোগ তো আর নাই, তার এর চেয়ে বড় সহজ সুযোগ তো তার আসবে না। কিন্তু তারপরেও যেহেতু সে আসছে না, তার মানে তার লিগালিটিতে এবং অন্যান্য অনেক বিষয়ে তার এমন বাধা রয়েছে যেটা সে ডিঙ্গাতে পারছে না, বলতে পারছে না। তাতে আরো হজবরল তৈরি করলো এসব কিছু বলে। এখন মানুষ তাকে নিয়ে গবেষণা করে দেখছে যে আসলে সে ব্রিটিশ নাগরিক।
আইনের কোনো বাধা নেই ব্রিটিশ নাগরিক হলে যে বাংলাদেশের নাগরিকত্ব তাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো আইনি বাধা নেই। কিন্তু সে যদি বাংলাদেশ পরিত্যাগ করে থাকে, আমি একটা কথা বলি, যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের মাঝে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বলছি, একটা ক্লু দিচ্ছি, বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আবেদন করে আপনি পরিত্যাগ করতে পারেন, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উনি যদি সে যে ব্রিটেনে যখন রাজনৈতিক আশ্রয় দেওয়া হলো, উনি যে একটা কাগজ সাইন করেছিলেন যে আর জীবনে রাজনীতি করবেন না, তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য যদি উনি বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন, সেসবগুলো আপনারা একটু খুঁজে দেখতে হবে। অতএব তারেক জিয়া আসবে বলে যারা এখনো বিশ্বাস করেন সেটা সত্য নয়, এবং খুব ধারণা করা হচ্ছে এখন আপনার সাথে আমি একমত যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে করতে না দেওয়া, কারণ ইতিমধ্যে তাদের এই সাঙ্গপাঙ্গ যে ঘেউ পার্টি রয়েছে, এদেরকে আমি আসলে কোনো শব্দ দিয়ে বলতে পারি না, কারণ দে আর নট লিডার্স, তাদের কোনো যোগ্যতা নেই, তারা পরীক্ষিত কোনো রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘদিন সময়ে কাজ করে নেই। অতএব ওদেরকে দিয়ে বলানো হচ্ছে যে খালেদা জিয়া অসুস্থ, তফসিল ঘোষণা পরে হলো, আমাদের আপত্তি নেই। হু ইউ আর এক্স্যাক্টলি, হু ইউ আর টু সে দ্যাট? অতএব এটা হলো ডক্টর ইউনূস হলো খুবই বলবো নিম্নমানের, একদম বেহায়াসম পর্যায়ের একজন মানুষ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা another day, আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকবো, এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে। অতএব তারেক জিয়া, খালেদা জিয়া, দিস আর নট ফ্যাক্টর। এটা হলো একটা খেলার অংশ, নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া। কারণ ৭১-এর পরাজিত শক্তি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য, ভুল তথ্য আমি উপস্থাপন করি না। যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, তা সেটাই বলি। ডক্টর ইউনূস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক, তাদেরকে 16 মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন। এটা এই গত পরশুদিনও আমি প্রেস ক্লাবে গিয়ে আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল, সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে, আমি সেটা তাদেরকে শেয়ার করেছি। আমি আমার সাথে কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছি। আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসবো। আপনি চাইলে আপনার অনুষ্ঠানেও আসতে পারবো ইয়া থেকে, ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে, যদি আমি এরকম করি। এই কথাগুলো কেন বললাম এর কারণটা হলো, ডক্টর ইউনূস সে ৭১-এর পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোট কালের একটা ছবি বের করে দেখলাম, যে সে জিন্না টুপি মাথায় দিয়ে ঘুরছে। হ্যাঁ, আমি শেয়ার করেছি। আমার একটা বিষয়ে আলাপের খাতিরে, আমরা তো অনেকটা এখানে আলাপ করি, আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে, তাহলে সেটা নিয়ে গবেষণা করা। এটা আমি ডক্টর ইউনূসকেও জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি, আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন, হোয়াট ইউ আর। অতএব ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম। আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায়, কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পরে না। জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং, বিরাট অন্য মিনিং। বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে, সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না, যার জন্য এমনকি শেরে বাংলাকে ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ। দ্যাট ইজ মাই আইডিয়া। স্বতন্ত্র ভূমি, ভারতবর্ষে স্বতন্ত্র ভূমি পূর্বে, পশ্চিমে নয়, পূর্বে হবে, এবং সেটা পাকিস্তান নয়, সেটা হবে বাংলা হবে একটি সাধারণ। এই যে এই জিন্না টুপি মাথায় দেওয়া ছবিটা প্রমাণ করে আপনি কি ধারণ করেন। আমি যদি আপনাকে আমার ফেসবুক আইডি দেই আর আপনি খুঁজে দেখেন, 1 ঘন্টা ব্যয় করেন, আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে, হু দিস গাই। কারণ এটা জানেন, আমাদের দর্শকদের বলি, বিদেশে সোশ্যাল মিডিয়া দেখে যখন চাকরি দেয়, যে মানুষটা কিরকম কি সমাচার, তাই না?
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো, প্রতিটা ইন্টারভিউ এর আগে তারা আপনার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তাদের হাতে থাকে, এবং সেখানে এই বেটা আমি জানি না সেই ইয়াং কালে এই নামটা কিভাবে দুর্দান্ত, ফেসবুক, আপনার ফেস কিন্তু ওইখানে হু ইউ আর, আপনি হাইড করতে পারবেন না। যারা লক করেন এটা দিয়ে তো বোঝা যাচ্ছে ইউ আর হাইডিং সামথিং। আচ্ছা দস্তগীর ভাই, একটা বিষয়, আমি যেহেতু নির্বাচনের প্রসঙ্গটা আসলোই, আপনি কি, আমি দুঃখিত, আমি অন্য লাইনে কথা বলছিলাম। না কোনো সমস্যা নেই, এভাবেই তো আমরা তো আসলে একটু আড্ডাও দিচ্ছি। আপনি বললেন নির্বাচন নিয়ে যে ডক্টর ইউনূসের একটা নাটক, এবং তার সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও, এবং তারা বলছে যে, আমি ওই দিন একটা শোতে একজনের সাথে ছিলাম, উনি বলছেন, যিনি ডক্টর ইউনূসের সাথে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বামধারার, উনি বলছেন আমরা চাই যেন তেন ভাবে একটা নির্বাচন করে, মানে ইউনূস চলে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। তো যেন তেন নির্বাচন করে, যেখানে একটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যান, সেখানে গত 14-16 বছরে তো কোনো দল ব্যান ছিল না। শেখ হাসিনা 18 সালে তো খালেদা জিয়ার সাথে একটা ভিডিওই আছে যে উনি বলছেন আসতে খালেদা জিয়া আসবেন না নির্বাচনে। তো এখন ওনারা যেন তেন নির্বাচন করে যেতে চান, মনে আছে আপনার? তো আবার আমি একটু আগে দেখলাম জোনায়েদ সাকিতে প্রথম আলোর নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ জোনায়েদ সাকি। আবার ওই যে আক্তার আছে না, এনসিপি নতুন পার্টিটা, বিএনপি জামাত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়, আক্তার এরকম। তো এই দিক দিয়ে আবার সালাউদ্দিন বলছেন বিএনপির শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিল। মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা কি তারাই আসলে চিন্তা করতে পারছে যারা ইউনূসের সাথে আছে? কারণ আপনি দেখেন এখানে নির্বাচন নিয়ে কোনো কথা নাই, কনস্পিরেসি থিওরি নিয়ে তারা ব্যস্ত। আপনি কি এটা, আমি আপনাকে হেডলাইন গুলা, এটা জাস্ট 15 মিনিট 16 মিনিট 18 মিনিট আগে এক একজনের বয়ানগুলো আমি আপনাকে শোনালাম। তার মানে কি আমরা যে বলছি সেই শুরু থেকে নির্বাচন হবে না, নির্বাচন চায় না? আমার প্রশ্ন, এখন নির্বাচন যদি না হয় তাইলেও তো ইউনূস আপাতত থাকছে, নির্বাচন যদি ইউনূসের মডেলে হয় তাহলেও তো ইউনূস যা চাইবে, ইউনূস হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবে, জামাত বা তার পছন্দ মতো দল কিংস পার্টিকে ক্ষমতা আনবে। ইদার ওয়েতে ইউনূসই সুবিধা। এই মুহূর্তে আমাদের আসলে রাষ্ট্রটা ইউনূস থাকলে তো আমরা বুঝতেই পারতেছেন কি অবস্থা। এই মুহূর্তে আসলে আপনি কিভাবে দেখছেন আগামী সময়টা? কারণ ইদার ওয়েতে ইউনূস তো লাভবান হবে। তাহলে কি আপনি মনে করেন আর্মির ক্ষমতা নিলে ভালো? অনেকে জিজ্ঞেস করলো এখানে ইনবক্সে, আবার বলুন। মানে বলছে যে ইদার ওয়েতে তো মানে ইউনূসই সুবিধাজনক অবস্থায় আছে, হলেও সুবিধা না হলেও সুবিধা, এবং ইউনূস দেশটাকে একদম জাহান্নাম বানায় ফেলতেছে এবং পাকিস্তান বানায় ফেলতেছে। সেই অর্থে কি মনে করতেছে অনেকে যে তাহলে যদি আমাদের আর্মি কি ক্ষমতা নিয়ে নিলে ভালো নাকি? বাংলাদেশের মানুষ কোনোদিনও আর্মির ক্ষমতা চাইতো না, কিন্তু এখন তারাই মনে হচ্ছে বলতে বাবা নিয়ে আমাদেরকে বাঁচাও, ইউনূস মুক্ত করো, এরকম বলতেছে, ইউনূস হটাও। সমস্যাটার কথা আপনি তুলে ধরলেন বা আপনি ফিল করছেন, এই সমস্যাটা আসলে আরো জটিল এই কারণে যারা ক্ষমতায় বসা তারা আসলে বাঘের পিঠে শোয়ার, এই জন্যে তারা থামতে পারছে না। তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাস একটু চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য, তারা সেই কাজটা করছে ডক্টর ইউনূস। এই জন্য আমার আর আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি, এমনকি সেটা যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারণা, আমি অনেকগুলো ফ্যাক্টর, তো নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসলে তো সাধারণত বিএনপির যারা আজীবন বিএনপির সাথে রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, তাই তো? এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে, 2-1 হলেও তো আছে হয়তোবা, কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল আন্দোলনে নেমে পড়বে, সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে। সেখানে কি হবে?
ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ঘটনাটা দেখুন, এরশাদ আন্দোলন করে পতন হলো, এরশাদকে জেলে পাঠালেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য, এবং নির্বাচনের একদম এরশাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং পার্লামেন্টে বসেন। ইউনূসের ভয়টা সেখানেই যে ইউনূস এবং তার এখন কিন্তু আর ইউনূস একটা মজার পজিশনে তৈরি করছে তার জন্য, সেটা হলো যে আমার একার আর দায় নেই, মানে আমি চলে গেলে আমি তো ফ্লাই করব, তোমাদের কি হবে? তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছ, তারা তো তোমাদেরকে আই এম সরি টু সে চামড়া খুলে ফেলবে, জীবিত চামড়া খুলে ফেলবে। দেন হোয়াট? এই জন্য ইউনূস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরিবডিকে। তার হয়ে যেই মানুষগুলো তার উনি ডেকে নিয়ে আসছেন, আসো আসো আমার সাথে কাজ করো, এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া। এই পার্টের এই ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি। অতএব ইউনূস সব শান্তিতে ঘুমে বলে কি হলো, অমুকটা, হ্যাঁ শেখ হাসিনাকে নিয়ে আসো, বলো যে ভারত দখল করে প্রয়োজন বোধে নিয়ে আসবো। সো ইউনূস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে যায়। নির্বাচন হবে কিনা দেখুন, ফ্যাক্টর গুলো আপনি ডট ডট চলেন। নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি? নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে, মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। অতএব ইউনূস 2007 সনে বা 8 সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন, সেটা হয়নি। ইউনূস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন, সেই পার্টি আর্মির কি জানি সাঁজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই। ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলেন নির্বাচিত ভাবেই আমি আসবো, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো, যে ব্রিজের নাম। হ্যাঁ, সো এইসবগুলো কিন্তু সিগনাল। অতএব ইউনূস এই জন্য যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো, 71 বিরোধী, ভারত বিরোধী শক্তি, এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য ভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা, সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের, যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিত ভাবে ক্ষমতা দখল করি, সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন, কারণ জনগণ তো আমাদের ভোট দেবে না, তা বাক্স ভর্তি করতে হবে আমাদের। তো বাংলার জনগণ তো এটা না হয় আমরা 6 মাস 9 মাস থাকলাম, কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে দেবে। এইটা আপনি আমাদের শ্রোতা মন্ডলীর কাছে আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে? জামাতের কথা বলছি, কেন চাইবে? কারণ তারা এখন আর্মি চালাচ্ছে, তারা এখন ব্যুরোক্রেসি চালাচ্ছে, তারা এখন বিচার বিভাগ চালাচ্ছে, তারা নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, এবং তারা হুমকি ধামকি দিচ্ছে যে পুলিশ আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, উঠতে হবে, বসতে হবে, আমরা সূর্যকে নিয়ন্ত্রণ করি। জামাতে ইসলামী থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক দেওয়া হবে, এরকমও তারা বলছে। হ্যাঁ, এবং তারা বলছে, কিন্তু আসলে সেখানে তারাই নিয়ন্ত্রণ। অর্থাৎ আমি যেহেতু ক্ষমতায় আছি, একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি, সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন, ঢাকা মাদ্রাসা সহ, ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি, ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেইটা জাতীয়ভাবে করা যায় কিনা, এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে, না করতে পারলে তারা দিবে না। এখন আসেন বিএনপি চায়। বিএনপি তো গত বছরের 5ই আগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত। সেই ডক্টর ইউনূস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন, লক্ষ্য করে যে ইউনূস কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভাবে সেই নির্বাচনের মূলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো। এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। আমি দেখি, আমি কিন্তু একদম সত্য বলছি, আমি দিনারকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল, যে এটা তো ইনফেকশন একদমই নাই, হ্যাঁ কম। তো নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি এই মানুষগুলোর, নিউমোনিয়াই তো সর্বশেষ। মানুষ মারা যায়, বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া আপনাকে আঘাত করবেই, সবসময় করে যাচ্ছে আমাদেরকে। অতএব এটা তো পরিকল্পিত,
এবং এই কেন তারেক আসতে পারছে না আপনারা উত্তর পেয়ে গেছেন, কারণ বিএনপিকে ক্ষমতায় তারা দিবে না, নির্বাচনে তারা দেবে না।